অবশেষে বিয়ের পর ফুলশয্যার ঘরে আর্য অপর্ণা কাছাকাছি আসলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকে শুরুতে দেখা যায় আর্য আর অপর্ণা শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর গিয়ে বসে বিয়েতে। ঠাকুর মশাই আর্য আর অপর্ণার হাত একসঙ্গে বেঁধে দিয়েছে। অপর্ণা তখন মনে মনে বলছে, ঠাকুর মশাই আমার আর আপনার হাত বেঁধে দিয়েছে। আজ এই হাত রাখা ৭ জন্মের প্রতিশ্রুতির জন্য। সবটা আজ আমার সত্যি হওয়ার স্বপ্ন। এদিকে আর্য মনে মনে বলছে, আমাদের নতুন পথ চলা শুরু হলো আজ থেকে। আজ বুঝলাম যে তুমি আমার অজান্তেই আমাকে হাত ধরে বের করে এনেছিলে আমার একাকিত্ব থেকে। আমার হাতটা তুমি এইভাবেই শক্ত করে ধরে থেকো অপর্ণা। এরপরে আর্যর অপর্ণা তো ৭ ভাগে ঘুরছে। অপর্ণা তখন মনে পড়ছে রাজনন্দিনীর কথা। অপর্ণা মনে মনে বলছে, এগুলো আমি কি দেখছি আজকের দিন, আর কেনই বা দেখছি? এসব ভাবতে ভাবতেই তো অপর্ণার হঠাৎ করেই মাথাটা ঘুরে যায়। আর্য তাড়াতাড়ি করে অপর্ণাকে ধরে জিজ্ঞেস করে যে কি হয়েছে। অপর্ণা তখন আর্যর দিকে তাকায়। আর্য বলছে, কিচ্ছু হবে না, আমি তো আছি। অপর্ণার আর্য দুজনে হাত ধরেই বা ৭ পাক ঘুরছে। অপর্ণা তখন মনে মনে বলছে, আপনার সঙ্গে আমি অনেকটা পথ পেরিয়েছি, তবে আজ প্রতিটা পদক্ষেপে আমি উপলব্ধি করছি আমার অস্তিত্ব শুধুমাত্র জড়িয়ে আপনার সঙ্গেই। আর্য এদিকে মন মনে বলছে যে আজ এই মুহূর্ত থেকেই তুমি শুধু আমার হলে অপর্ণা। এই পবিত্র মুহূর্তের সাথে আমি বাধা পড়লাম, আমি থেকে আমরা হয়ে ওঠার বন্ধনে। আকাশ বাতাস আর এই চরাচরকে সাক্ষী রেখে আমি বলছি অপর্ণা, সারা জীবন আমি তোমার পাশে থাকব, তোমার সুখে দুঃখে সব কিছুতে আমি থাকব। আজ থেকে এই পথ শুধু আমার নয়, এই পথ আমাদের দুজনার। আমি কখনো হাল ছাড়ব না অপর্ণা, তোমাকে ভালোবাসায় বড়ে রাখব সারাটা জীবন। এরপরেই তো সিঁদুরদান হয়ে যায় অপর্ণার আর্যর বিয়েও কমপ্লিট। অপরদিকে কিংকর্ত বা মেয়েরে দেখে মেঘরাজকে খুঁজতে শুরু করেছে। বলছে, আমি জানি ওই ছিল, পালিয়ে গেল। মেঘরাজ, তুই আমার হাত থেকে পালিয়ে গেলি, কোথায় গেলি? অপরদিকে আর্য অপর্ণাকে বলছে, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না অপর্ণা। সকালে উঠে আমি তোমাকে দেখতে পাবো, রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি তোমাকে দেখতে পাবো, আমার জীবনের শেষ প্রশ্বাস পর্যন্ত আমি তোমাকে দেখতে পাবো। এটাই আমার জীবনের সবথেকে বড় পাওনা। এদিকে অপর্ণাও মনে মনে বলছে, আমি কি দেখেছি আমি জানি না, কিন্তু আমার সিঁদুরকে তো আমি রক্ষা করবই, ধরে রাখব। কেউ তাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। এরপরে আর্য আর অপর্ণা গিয়েই রাজলক্ষ্মীকে প্রণাম করে। রাজলক্ষ্মী বলছে, এইভাবেই দুজনে একে অপরের হাত ধরে সারাটা জীবন কাটিও। খুব ভালো থেকো অপর্ণা। আর অপর্ণা, তোমার ওপরে কিন্তু ভরসা আমার অনেক। আমি জানি যে তুমি আমার আর্যকে খুব ভালো রাখবে। আর্য যায় গিয়ে সতীনাথকে যখন প্রণাম করবে, সতীনাথ বলছে, না না, তুমি এত বড় মানুষ, না না, তোমাকে প্রণাম করতে হবে না, এর থেকে কোলাকুলি করি তাহলেই হবে। এরপরে আর্য আর সতীনাথ কোলাকুলি করে। এদিকে সুমি ভাবছে যে উনি কি নাকি এবার করবে, এই বলে গিয়ে লুকিয়ে পড়ে আগে থেকে। তারপরেই অপর্ণা খুঁজেছে যে মা কোথায় চলে গেল হঠাৎ করে। এদিকে সুমি তো শেফালির পিছনে গিয়ে লুকিয়েছে। এদিকে সুমি শেফাকে বলছে, বলবে না কিন্তু, নালে গলা টিপে দেব। শেফালি যখনই বুঝতে পেরেছে যে ব্যাপারটা ঠিক ভালো লাগ, সুমি তো অন্যদিকে যায় গিয়ে লুকিয়ে পড়ে। তখন অপর্ণা বলছে, কি মা কই গেল? সে তখন বলছে, এই তো আমার পিছনে লুকিয়ে আছে। শেফালি, এই বলি পিছনে ঘুরতেই দেখে সুমিনে। বলছে, যা, এখানেই তো ছিল, এক্ষুনি লুকিয়ে আসলো। কি বলুন তো, যে আর্য স্যার ওনাকে প্রণাম করবে তাই উনি হলকিজে গিয়ে লুকিয়ে পড়েছে, প্রণাম নেবে না বলে লজ্জা পাচ্ছেন। রাজলক্ষ্মী আস্তে আস্তে বলছে, আচ্ছা ঠিক আছে, প্রণাম করবে না, এদিকে আসুন। ও আপনাকে কোলাকুলিও করবে না, পায়ে ধরে প্রণামও করবে না, হাত জোর করবে শুধু। তারপরেই রুম্পা গিয়ে সুমিকে নিয়ে আসে। বলছে, আরে আমার পায়ে ব্যথা করছে গো, সবাই তো বুঝতে পারছো সুমি কি ছুতোনা দিয়ে দিচ্ছে। তখন আর্য সুমির সামনে হাত জোর করে প্রণাম করে। সতীনাথের তো এবার চিন্তায় পড়েছে যে বিয়ে তো হয়ে গেলে, মতো হাতে মাত্র দুদিন সময় আছে, বাড়িতে দুদিন পরেই ছেড়ে দিতে হবে। তখন আর্য বলছে সুমি আর সতীনাথকে যে আপনাদের কাছে আমার কিছু অনুরোধ আছে, সেটা রাখতেই হবে। আর্য তারপরই সতীনাথদের বলছে যে এখানেই তো বিয়েটা হলো, এখানেই ঋষভ স্যার হবে, অপর্ণা এখন আমাদের বাড়িতে যাবে, তো আপনারা চলুন, একেবারে আপনারা আমাদের বাড়ি থেকে যাবেন। তখন সতীনাথ বলছে, না না, এই অনুরোধটা আমার রাখুন। আমার অপরা ছোট থেকে ওই বাড়িতেই বড় হয়েছে, আমি চাই ওর বিদায়টা ওই বাড়ি থেকেই হোক, আমাদের বাড়িতে যেতেই হবে। তখন আর্য বলছে, হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন। রাজলক্ষ্মী তারপর বলছে, এবার চলুন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো? তখন সন্ধু বলছে, হ্যাঁ, একেবারে কবজি ডুবিয়ে খাবো। সুমি তখন সতীনাথকে কানে কানে বলছে, কোথায় যেতে বললে তুমি ওদের? বাড়ি কি তোমার আর আছে? সতীনাথ বলছে যে আমি ওদের সঙ্গে কথা বলেছি, দুদিন সময় নিয়েছি, এই বিদায় বৌবাতটা হয়ে যাক, তারপর আমরা ছাড়ব। তখন শেফা বলছে, ঠিক আছে, এসব কথা বাদ দাও। এরপর সবাই তো খাওয়া দাওয়া শুরু করেছে, কিন্তু মানুষই যে ধরেছে যে ও কন্টিনেন্টাল খাবে। তখন অর্ক বলছে, কি বলছো মানুষই, এসব কন্টিনেন্টাল সেদ্ধ ফেদ্ধ খাবে, চলো একটা বিরিয়ানি খাই। এরপরে আর্য আর অপর্ণাকে একেবারে থালা সাজিয়ে নানান রকম পদের খেতে দেওয়া হয়। রুম্পা তখন আর্য আর অপর্ণাকে বলছে, নিন, এবার আপনারা দুজন দুজনকে খাইয়ে দিন। তখন সুমি হাসু আস্তে আস্তে বলছে, হ্যাঁ, যা ঝুঁকি করে আজকে এই অবস্থায় ফিরেছিস তোরা, দুজন দুজনকে তো এই আনন্দে খাওয়াতেই পারিস। আর অপর্ণা কাঁধে কাঁধে বলছে, কি, তুমি কিন্তু বলেছিলে আমাকে বিয়ের পর থেকে খাইয়ে দেবে, তা আজকে থেকে শুরু করবে? আর ইচ্ছেকৃত করে বলছে যাতে অপর্ণার হাত থেকে খেতে পারে, যে তাহলে কি খাইয়ে দিতে হবে আমাকে? তখন সতীনাথ বলছে, হ্যাঁ হ্যাঁ, খাইয়ে দাও না। তুমিও বলছে যে
হ্যাঁ হ্যাঁ, সতীনাথও বলছে খাইয়ে দেওয়াই তো উচিত। এবার থেকে তো দুজনের একসঙ্গে পথ চলা শুরু হলো, আর এই পথ চলায় দুজনের সুখ দুঃখ একসঙ্গে ভাগাভাগি করে নিতে হবে তো, তাই না? আমি একই কথা বলি, শুধু এদিক ওদিক। তখনই আর্য তো একটুখানি খাবার নিয়ে অপর্ণাকে সবার সামনে খাইয়ে দেয়। অপর্ণা তো লজ্জায় একেবারে ব্লাশ করছে। এদিকে মীরা তো মুখটাকে পুরো বাংলার পাঁচ করে একটা সাইডে দাঁড়িয়ে আছে, পাশে মানসীও। মীরা তো বিষ ঢালতে শুরু করেছে। মানসীকে বলছে, দেখছো তো, আমি তো অনেকদিন ধরে দেখে আসছি, এবার তোমার দেখার পালা। তোমার কিন্তু প্রচুর দায়িত্ব। সবথেকে বড় দায়িত্ব কি বলো তো? এই মেয়েটাকে মাথায় চড়তে দিলে হবে না। মানসী তো ওখান থেকে চলে যাচ্ছিল, অর্ক তখন বলছে, তোমার সঙ্গে একটু দরকার আছে, চলো তো। এদিকে মীরা ঘুরতে ঘুরতেই মেঘরাজকে দেখতে পায় যে দুজন ছেলের সঙ্গে কথা বলছে মেঘরাজ। মানসীকে দেখে মেঘরাজ ওখান থেকে চলে যায়। মীরা বলছে, মেঘরাজ এখানে কি করছে? মীরা তো দেখতে চলে যায় মেঘরাজকে। অপরদিকে আর্য আর অপর্ণার বাসরঘর বেশ সুন্দর করে সাজানো হয়েছে। অর্ক তখন এসে বলছে, বাহ, বেশ সুন্দর সাজানো, শুধু একটা গিটার হলে ভালো হয়। তখন একজন গিটার এনে অর্ককে দেয়। মানসী তখন এসে অর্ককে বলছে, তুমি এখন গিটার বাজাবে? অর্ক বলছে, কেন, তুমি বাসরে থাকবে না? গিটার বাজাবে, গান গাইবে না? মানসী বলছে, না, আনন্দ কেন হবে, খুব আনন্দ হচ্ছে। অর্ক আর কিছু বলে না, চুপ করে ওখান থেকে চলে যায়। মানসী তখন মন মনে বলছে, এই বিয়েবাড়ি নিয়ে বাড়াবাড়ি যে কবে কমবে, আমার জাস্ট আর ভালো লাগছে না। আর এই অর্কটাও এমন মেতেছে এই বিয়েটা নিয়ে, আমার জাস্ট সহ্য হচ্ছে না। অপরদিকে রুম্পা অপর্ণাকে বলছে, হ্যাঁ অপু, তুই নিজে ঠিক করে খেয়েছিস তো? সারাক্ষণ সবাইকে গিয়ে বলছিস যে আপনারা ঠিক করে খাবেন। তখন অপর্ণা বলছে, হ্যাঁ খেয়েছি। তখন আর্য বলছে, জানে না ও ঠিক করে খায়নি, আসলে ওদিকে তো বাসরঘর সাজানো হয়েছে, ওখানেও আমার জন্য গাইবে, তো সেই কারণে হয়তো ঠিক করে খায়নি। কি অপর্ণা, তাই তো? গান গাইবে তো আমার জন্য নাকি? অপর্ণা তো খুব লজ্জা পাচ্ছে। তখন রুম্পা অপর্ণাকে বলছে, বাবা অপু, তুই তো দেখছি আর্য স্যারের দিকে তাকাতেই পারছিস না। বিয়ের আগে তো এরকম করতি না, কেন এরকম করছিস বলতো? ও যে, তুই থামবি? তখন আর্য অপর্ণাকে বলছে, কেন, তোমার বান্ধবী তো ঠিকই বলেছে, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না অপর্ণা। তখন আর্যর দিকে তাকিয়ে বলছে, নিন, তাকিয়েছি। রুম্পা একটু ওদের দুজনকে প্রেম করতে ছেড়ে দেয়, বলছে, দাঁড়া তো, তোরা থাক, আমি আসছি, বলেও চলে যায়। আর্য তারপরে অপর্ণার হাত ধরে। অপর্ণা বলছে, কি করছেন কি, সবাই দেখতে পেয়ে যাবে। তখন আর্য বলছে, আমি তো তোমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি, এখন তো কেউ কিচ্ছু বলতে পারবে না। এখন 7 জন্ম ধরে তুমি শুধু আমার, কেউ আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না। আমি এই হাত কোনোদিনও ছাড়ব না, যতই তুমি ছাড়ানোর চেষ্টা করো না কেন। ওই হাত কিন্তু আমি ছাড়ার জন্য ধরিনি, আর তোমাকেও ছাড়ব না। অপর্ণাও বলছে, আমিও। অপরদিকে রাজলক্ষ্মী যখন আর্য আর অপর্ণার সঙ্গে একটু কথা বলতে যাবে, তখনই ও আর্য পাশে রাজনীকে দেখে। তখন রাজলক্ষ্মী তো ঘামতে শুরু করেছে, বলছে, এগুলো আমি কি দেখছি? আর এদিকে দূর থেকে রাজলক্ষ্মীকে দেখতে পায়, বলছে, মা, কি হয়েছে, তুমি এমনি ঘামছো কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? অপরদিকে সুমি আর সতীনাথ বাড়িতে চলে যায়। সুমি চুপ করে মনমরা হয়ে কাঁদছে। সতীনাথ সুমিকে বলছে যে কাল থেকে কিন্তু সবকিছু গোছানো শুরু করতে হবে। সুমি বলছে, এত বছরের নিজের যা কিছু, কাল থেকে আর সেগুলো নিজের থাকবে না, তাই না? সতীনাথ বলছে, আমাদের কাছে সবচেয়ে যে দামি, সেই তো আর আমাদের কাছে থাকলো না। আমাদের অপু নিজের সংসার করতে চলে যাচ্ছে, আমার আর কোনো কিছুর অপরে কোনো মায়া নেই গো। সুমি তখন কাঁদছে আর ইমোশনের কথা বলছে, যে বিয়ে হয়ে এসেছিলাম এখানে, এতগুলো বছর কাটালাম, কত কি ঘটনা, এই বয়সে এসে আবার নতুন করে ঠাইনাড়া হতে হবে। সতীনাথ বলছে, একটা তো নতুন অভিজ্ঞতা হবে, তাই না? সুমি বলছে, হ্যাঁ। সেই সতীনাথ বলছে, সবকিছু কিন্তু গুছিয়ে নিও। তখন সুমি বলছে, গোছানোর আর কি আছে, সবকিছু হয়ে যাবে, এখন একটু ঘুমিয়ে নাও, শুয়ে পড়ো। এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটে।